উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে যাচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 12 কিলোমিটার যানজট। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের, দায় এড়াতে পারে না মত বিশেষজ্ঞদের। এবং বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 13 উপজেলায় ব্রিজ, কালভার্ট ও সড়ক মেরামতে খরচ 119 কোটি টাকা। জামালপুরে নদী গর্ভে বিলীন 50টির বেশি বসতভিটা। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ সময়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী এবং মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমেই সরাসরি যাচ্ছি তামিমের কাছে। বেলা যত বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী মানুষের যে ভিড় সদরঘাটে সেটি বাড়ছে এবং বলা যায় যে সূর্য কিন্তু তার যে তাপ সেই তাপ ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে এবং পাশাপাশি এই উত্তাপ উপেক্ষা করেই কিন্তু ঘরমুখ মানুষ তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে সদরঘাটের পন্টুন জুড়ে প্রচুর যাত্রী এই মুহূর্তে রয়েছে। ঠিক মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ বলা যায় যে নারীর যে টান সেই নারীর টানে তারা বাড়ি ফিরছেন এবং শেকড়ের টানে বাড়ি ফিরছেন। তারা বলছেন যে শত কষ্ট উপেক্ষা করে তারা তাদের যে উৎসব পালন সেই উৎসব পালন তারা প্রিয়জনের সাথে করবেন এবং এই যে ঈদুল আজহার যে ত্যাগের মহিমা সেই ত্যাগের মহিমার যেই শিক্ষা সেই শিক্ষা তারা আসলে ছড়িয়ে দেবেন সবার মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুন জুড়ে যে ঘরমুখ মানুষের চাপ, আমরা ঠিক ভোর থেকে এখানে অবস্থান করছি এবং ভোর থেকেই আমরা লক্ষ্য করছি যে মানুষের চাপ কিন্তু এতটুকু কমেনি। আর এই কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। বিশেষ করে এখানে চরফ্যাশন, এখানে উলানিয়া কিংবা অন্যান্য যে রুটগুলো রয়েছে বিশেষ করে দৌলত খাঁ বা কিংবা হাকিমউদ্দিন বা মঙ্গল শিকদার, বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোর উদ্দেশ্যে ইতিমধ্যে বিভিন্ন লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং মানুষের চোখে মুখে যে কষ্ট আমরা দেখেছি সেই কষ্ট কিন্তু সেই কষ্টের বদলে মানুষের চোখে মুখে কিন্তু আনন্দের ঝিলিকি বেশি দেখা যাচ্ছে। কারণ তারা বলছেন যে এই যে ভ্রমণ সেই ভ্রমণের অপেক্ষা এবং ভ্রমণের যে কষ্ট সেটি ম্লান হয়ে যাবে, প্রিয়জনের সাথে দেখা হওয়ার পর সেটি ম্লান হয়ে যাবে। ঈদ আসলে ঈদের যে আনন্দ সেই ঈদের আনন্দে এই কষ্টটা আসলে ম্লান হয়ে যাবে। একটু বলে রাখি, ভোর থেকেই মানুষের যে আনাগোনা বা প্রচুর মানুষের যে চাপ সেটি বেড়েছে পন্টুন জুড়ে মানুষ এবং এখানকার যে তদারকি সংস্থাগুলো রয়েছে বিশেষ করে বিআইডব্লিউটিএ, ট্রাফিক পুলিশ, ট্রাফিক বিভাগ, পাশাপাশি নৌ পুলিশ, এছাড়া র্যাবের যে টহল টিম। তারপরও আমরা দেখেছি যে কিছু কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রীর যে চাপ সেটি আমরা লক্ষ্য করেছি। তারপরেও আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু তেমন কোনো যে তদারকির যে ব্যাপারটি সেটি আসলে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। অনেক লঞ্চে কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী চাপ হয়ে আসলে এখান থেকে ছেড়ে যাচ্ছে। তো সদরঘাট থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এখন আমরা রেলপথের খবর জানবো। কমলাপুরে আছেন সহকর্মী নাজমুস সালেহী। এই মুহূর্তে রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ট্রেন, লালমনিরহাটের ট্রেন, বুড়িমারি এক্সপ্রেস এবং যে কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে তার প্রতিটি ট্রেনেই আমরা দেখছি যে যাত্রী চাপ কিন্তু আজকে রয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তে এসে বাড়ি যেতে মরিয়া মানুষ। সকালবেলা থেকে উত্তরবঙ্গে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড় আমরা আজকে লক্ষ্য করছি। বিশেষ করে তিস্তা এক্সপ্রেস, জামালপুর দেওয়ানগঞ্জের ট্রেন, এই ট্রেনটিতে ছাদে কমলাপুর থেকে আজকে মানুষ ছাদে উঠেছে। অর্থাৎ যে ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত কিন্তু আজকে পর্যন্ত ছাদে ওঠার ঘটনা এটি প্রথম কমলাপুরে। সুতরাং বিমানবন্দরে গিয়ে কিন্তু এর সংখ্যা আরও বেশি বাড়বে। অর্থাৎ আজকে সারাদিন মানুষের চাপ যে হবে তার প্রতিটি ট্রেনে আসলে সেটি বোঝা যাচ্ছে এবং এখানে অনেক যাত্রীরা অপেক্ষা করছেন তারা বিভিন্ন গন্তব্যে ট্রেনের জন্য। এই মুহূর্তে যেটি বলছিলাম, মহুয়া কমিউটার
1 নম্বর প্ল্যাটফর্মে দেয়া আছে, এটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 8:15। আর কর্ণফুলী কমিউটার 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, ছেড়ে যাবে 8:45। এটি চট্টগ্রামের ট্রেন। সারাদিনে আজকে 43টি আন্তনগর সহ মোট 69টি ট্রেন রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী বোঝাই করে রওনা দিবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। সেই ট্রেনগুলোতে আন্তনগর ট্রেনে রেলের পরিবহন সক্ষমতা 34,000, আর বাকি যে ট্রেনগুলো রয়েছে 69টির কথা বলছি, সেই ট্রেনগুলো মিলে আজকে 1,30,000 থেকে 1,50,000 মতো যাত্রীকে ট্রেনে করে তাদের প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে গ্রামে শেকড়ের কাছে পাঠাতে পারবে। এই সারাদিনে আজকে যতগুলো ট্রেন চলবে বলা হচ্ছে যে দুপুরের পরের ট্রেনগুলোতে হয়তো কিছুটা ভিড় কম হতে পারে, কেননা আজকে শেষ যারা দূর পথের যাত্রী তারা আসলে এই রিস্ক ঝুঁকি নিতে চাইবেন না, যদি সেটি আসলে সময় মতো পৌঁছাবে কিনা, অথবা সেটি অনেক ট্রেন আছে যেগুলো 10 থেকে 12 ঘন্টা, বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনের সময় চলে যায়। সেই রাতের যে উত্তরাঞ্চলের ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে যাত্রী কিছুটা কম হলেও সন্ধ্যা পর্যন্ত যে ট্রেনগুলো থাকবে সেই সমস্ত ট্রেনে কিন্তু উপচে পড়া ভিড় হবে। পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে আজকে ঝুঁকি কিন্তু এই যাত্রী কিন্তু আমরা অনেকটা কম দেখেছি উত্তরবঙ্গের তুলনায়। তাছাড়া প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে যাবে। যাত্রীরা বলছেন ট্রেনে অতিরিক্ত যাত্রী থাকলেও তাদের ভোগান্তি হলেও যেহেতু সময় মতো ছেড়ে যাচ্ছে কিছুটা তাদের স্বস্তির ঈদ যাত্রা। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন পথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মুন্সিগঞ্জের মাওয়ায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাত পোহালে ঈদ, তাই কিন্তু এই শেষ দিনে কর্মজীবী মানুষ রাজধানী ছাড়ছে এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই পদ্মা সেতু ঘিরে কিন্তু তাই শেষ দিনে আমরা লক্ষ্য করছি লম্বা লাইন হচ্ছে, কখনো কখনো আবার লাইন কমে যাচ্ছে এবং বাইকের চাপ কিন্তু বেশি আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে কিন্তু অনেকে রাজধানীতে পশু বিক্রি করে কিন্তু ট্রাক ভর্তি হয়ে আবার তারা সেই ফিরে যাচ্ছে বাড়ি, এবং এখানে অনেকে আবার বাসে সিট না পেয়ে কিন্তু ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে এবং একটু ঝুঁকি নিয়ে যে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা এই সকাল থেকে দেখছি যে শত শত ট্রাক কিন্তু যেখানে মাল বহন করবার কথা সেখানে কিন্তু যে যাত্রী বহন করছে। এখানে যে পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে কিন্তু 2 কোটি টাকা টোল আদায় হয়, সেখানে কিন্তু শনিবারের টোল আদায় হয়েছে 4,28,00,000 টাকা এবং 38,000-এরও বেশি যানবাহন পারাপার করেছে। এর আগের দিন শুক্রবারে কিন্তু 4,80,00,000 টাকা টোল আদায় হয়েছে, সেখানে কিন্তু 44,000-এরও বেশি যানবাহন পারাপার করেছে। এবং এই যে নির্বিঘ্নে বাড়ি পানে যাচ্ছে পদ্মা সেতু অতিক্রম করে দক্ষিণাঞ্চলের মানুষ, সেটি কিন্তু তারা বলছে যে শেষ দিনেও তারা যাওয়ার ঝুঁকি নিতে পারছেন, যে তারা কোনো বিড়ম্বনাহীন যাত্রা করতে পারছেন। কিন্তু এর আগে যখন ফেরি সার্ভিস ছিল তখন দিনের পর দিন তাদের কষ্ট করতে হতো। সেই অবস্থা থেকে পরিত্রাণের কারণে কিন্তু ঈদের আনন্দ, একটু বাড়তি আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরছেন ঈদ যাত্রায়। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদ যাত্রার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট, কমলাপুর রেল স্টেশন এবং মুন্সিগঞ্জের মাওয়ায়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ সময়ে রাতে ঢাকা ছাড়েন অনেকে, কিন্তু রাজধানীর কল্যাণপুরে বাসের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। বাস মালিকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে পশুর হাট বসানোর কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। এদিকে সড়ক পথে ঝুঁকি নিয়ে ট্রাক আর পিকআপে ছোটেন অনেকেই। ঈদ যত ঘনিয়ে আসছে, নারীর টানে বাড়ি ফেরা সাধারণ মানুষের চাপও বাড়ছে। তাই নিম্ন আয়ের মানুষ ঝুঁকি নিয়ে পিকআপ ও ট্রাকে ফিরছেন বাড়ি। আমরা বাইরে যাচ্ছি। রাজধানীর গাবতলীতে গরুর হাটের কারণে কল্যাণপুর কাউন্টারে আটকে আছেন বাসের যাত্রীরা। দিনের বাস পৌঁছায়নি রাতেও। 8-9 ঘন্টা ধরে রাস্তায় বসে বাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাস হলো বিকেল 4টার, প্রায় 11 ঘন্টার মতো। 2 ঘন্টা ধরে বলতেছে যে 10 মিনিট, আগে ছিল 700 টাকা, এখন 1100 টাকা। যা রেগুলার ভাড়া তার চেয়ে অনেক বেশি। বাস মালিকরা জানান, হাটের কারণেই প্রতি বছর সৃষ্টি হয় এমন যানজট। এই লেট করার পিছনে কারণ হচ্ছে আমিনবাজার গরুহাটার জ্যাম। এত বড় মেগা সিটি, এত লোকজন বাস করে, তার মূল যে আপনার প্রবেশ পথ, ইনকামিং আউটগোয়িং রাস্তাটা, ওই জায়গায় গরুহাট। ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ সময়ে জমজমাট বেচাকেনা। বিক্রি বেড়েছে ছোট ও মাঝারি গরুর। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। কোরবানির পশু নিয়ে হাট থেকে বের হচ্ছেন একের পর এক ক্রেতা।
শনিবার দুপুর থেকে জমজমাট হাট রাতে হয়ে ওঠে আরও সরগরম। ব্যস্ত নগরবাসী জানান দরদাম করে প্রত্যাশা মতোই কিনতে পেরেছেন তারা, যদিও বেশিরভাগই ছোট ও মাঝারি গরু। কুরবানি তো হলো একটা ধর্মীয় ব্যাপার, অনুভূতির ব্যাপার, এখানে লাভ লসের কোনো ম্যাটার না। দাম একটু কম মনে হচ্ছে। পশু কিনে ফেরা ক্রেতারা জানান স্বস্তির কথা, যদিও অনেকে এ হাট থেকে ও হাটে ঘুরছেন বাজেটের মধ্যে পছন্দের গরু কিনতে। আমরা গত দুদিন ধরে ঘুরছি, আজকে সকালে গাবতলীও গিয়েছিলাম, বাট ওভারঅল প্রাইস আসলে এখন পর্যন্ত কমছে না। খামারি ও ব্যাপারীরা জানান শেষ সময়ে যতটা সম্ভব কম লাভেই গরু ছেড়ে দিচ্ছেন তারা। আবার অনেকেই শোনালেন লোকসানের ফিরিস্তি। লসের অঙ্কটাই বেশি, সমান হচ্ছে না। এই বছর ব্যবসা করতে পারিনি আমরা। তবে দিন গড়িয়ে রাত হলেও বড় গরু কেনার ক্রেতার দেখা তেমন একটা মেলেনি এবারের হাটে। বাজার বড় গরুর বর্তমানে খারাপই। অনেক ক্রেতা যেমন শেষ দিনে কেনার ঝুঁকি নিচ্ছেন, তেমনি দাম বেশি পাওয়ার আশায় অনেক ব্যাপারী ও খামারিরাও নিচ্ছেন শেষ দিনে বিক্রির ঝুঁকি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশনকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে রীতিমতো হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি করছে বেশ কিছু খামার। অথচ 2 সিটি নির্ধারিত 21টি হাটের বাইরে কোথাও হাট বসানোর সুযোগ নেই। চোখের সামনে এমন অনিয়ম দেখে কেবল চিঠি দিয়ে চুপ সিটি কর্পোরেশন। শেষ বেলায় বলছে ব্যবস্থা নেওয়ার কথা, তবে এমন অনিয়মের দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। কোরবানির সময় নির্ধারিত হাট বাদে কোথাও গরু বেচাকেনা তো দূরের কথা, প্রদর্শনীতেও মানা রয়েছে সিটি কর্পোরেশনের। অথচ নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো হাট বসিয়েছে বেশ কিছু খামার। সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যানের পাশে রীতিমতো রাস্তা দখল করে বসেছে হাট। অথচ চলতি মাসেই চিঠি দিয়ে সব প্রতিষ্ঠানকে বিক্রয় ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। আমরা যদি আমাদের গরুগুলো হাটে নিয়ে যেতাম, তাহলে যেই কাস্টমারে আমাদের গরুগুলো কিনতো তারা কিন্তু কেনার পরে এটার উপরে একটা কিন্তু 5% হাসিল প্রদান করতে হইতো। তো এখন আমাদের খামার থেকে নিচ্ছে, তারা কিন্তু সেই হাসিলটা দিতে হচ্ছে না। তবে নাকের ডগায় এমন অনিয়ম চোখেই পড়েনি নগর কর্তৃপক্ষের। শেষ বেলায় এসে বলছেন ব্যবস্থা নেয়ার কথা। আমাদের যে হাটটা আমরা ইজারা দিয়েছি এটা চৌহদ্দি দেয়া আছে, এই চৌহদ্দির বাইরে গিয়ে কেউ গরু কেনা বেচা করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন খামারের নামে এসব হাটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, আর নগর কর্তৃপক্ষের সহায়তা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। তাই এর দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না। প্রকাশ্য দিবালোকে কারোর ছত্রছায়া, কারো ইন্ধন ছাড়া সিটি কর্পোরেশন বা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো ইন্ধন ছাড়া এই ধরনের ফার্ম বা এই ধরনের ব্যবসা চালানো খুব কঠিন। এবং এতে যেটা হচ্ছে সিটি কর্পোরেশন কিন্তু বিপুল আকারে রাজস্ব হারাচ্ছে, আবার যারা বিভিন্ন হাটের ইজারা নিচ্ছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রামচন্দ্রপুর খালের 2 পারে দখল করে গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি খামার, যার বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে। এ নিয়ে উত্তর সিটি কর্পোরেশন থেকে চিঠি দিলেও কোনো জবাব মেলেনি। নগরের এই প্রান্তে যেন তৈরি হয়েছে দখলদারিত্বের নতুন নজির, আর কর্তৃপক্ষের নীরব ভূমিকা তাতে যেন দিচ্ছে বৈধতার সিলমোহর। তবে নগরবাসীর দাবি এসব উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালকে আবারও ফিরিয়ে দেয়া হোক তার হারানো যৌবন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কে কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু এবং টাঙ্গাইলে এলেঙ্গায় আছেন কাজী তালুকদার। প্রথমে সরাসরি যাচ্ছি রিঙ্কুর কাছে। গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু সেই সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আমরা যদি বলি যে পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে এবং গত 2 দিনের তুলনায় করে তারা কিন্তু যেটি দেখছে গত 2 দিন স্বাভাবিক গতিতে চলাচল করলেও আজকে কিন্তু অনেকটা থেমে থেমে ধীর গতিতে চলাচল করছে। কারণ আজকে আমরা ভোর থেকে দেখছি যে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা কিন্তু যানবাহন ছাড়াও কিন্তু মোটরসাইকেল অনেক ক্ষেত্রে বাড়ি ফিরছে। তবে থেমে না থাকলেও, যানজটের ভোগান্তি না থাকলেও কিছুটা থেমে থেমে ধীর গতিতে কিন্তু বঙ্গবন্ধু সেতু পার হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে হাতিগুড়ি পর্যন্ত তাদের কিন্তু আসলে চলাচল করছে, যে কারণে কিছুটা হলে আসলে এই আজকের শেষ মুহূর্তে ঈদযাত্রা কিছুটা হলে ভোগান্তি পোহাতে হতো। যাত্রীরা যেটি বলছে যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পারে কিছুটা যানজট আছে এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে যানজট না থাকলেও এই যে থেমে থেমে ধীর গতিতে আসলে চলাচল করছে, যে কারণে কিছুটা
তাহলে ভোগাতে হচ্ছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছে। তারা কিন্তু আসলে এই যে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে তারা কাজ করছে। তো সার্বিকভাবে বলা যায় যে বেলা যত বাড়ছে আমরা দেখছি যে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল গাড়ি সেই সংখ্যা কিন্তু আসলে বেড়ে চলেছে এবং বিপুল সংখ্যক যানবাহন কিন্তু আসলে আসছে। সে কারণে এই যে অতিরিক্ত যানবাহনের চাপ সেটি সামাল দিতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুটা হলে হিমশিম খেতে হচ্ছে। তারা যেটি বলছে যে দিন রাত 24 ঘন্টা আসছে তারা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ আসলে কাজ করছে। তবে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, যে কারণে তাদের কিন্তু আসলে কিছুটা বেগ পেতে হচ্ছে। তো এক কথা বলা যায় যে আজকে কিন্তু শেষ পর্যন্ত যাত্রায় যানবাহনের সংখ্যা বেশি, যে কারণে ধীর গতিতে আসলে চলাচল করছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যানবাহনগুলো। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আমাদের খবর জানাবে সহকর্মী কাদের তালুকদার। ঈদযাত্রার শেষ দিনে অবশেষে স্বস্তিতে ঘরে ফিরছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের মানুষজন। গত 4 দিন যাবৎ যে ঈদযাত্রা শুরু হয়েছে সেই ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধিকে কেন্দ্র করেই কখনো বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ, কখনো আবার এই যে মাত্রাতিরিক্ত যে যানবাহনের চাপ, এছাড়াও পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের কারণে কিন্তু প্রায় 3 দিন যাবৎ আমরা দেখেছি যে কখনো কখনো যানজট লেগে গিয়েছে, আবার কখনো কখনো ধীর গতিও আমরা দেখেছি। তো এখন এই যে আজকেও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। আজ সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। আস্তে আস্তে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ কমে যাচ্ছে। মহাসড়ক একেবারেই ফাঁকা বললেই চলে। স্বাভাবিক সময়ের চাইতেও যানবাহনের পরিমাণ কম আমরা দেখতে পেয়েছি। তবে পুলিশের সাথে কথা বলেছি আমরা, এখানকার যারা কর্তব্যরত হাইওয়ে পুলিশ রয়েছে তারা বলছে যে আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের পরিমাণ কমে যাচ্ছে। কারণ টানা 4 দিন যাবৎ যে ঈদযাত্রা শুরু হয়েছে সেই ঈদযাত্রায় কিন্তু লাখ লাখ উত্তরবঙ্গের মানুষ কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছে। কেউ কেউ বাস, ট্রাক, পিকআপ বা অনেকেই আবার ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল এসবে করে কিন্তু তারা চলে গিয়েছে। যে কারণে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে স্বাভাবিক সময়ে যে যানবাহনগুলো চলাচল করে তার চাইতেও স্বাভাবিকভাবে যানবাহন চলছে। কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা এখন আর পোহাতে হচ্ছে না। সামনে যে সময়গুলো রয়েছে আজকে সারাদিন এবং সারা রাত, এই সময় আর কোথাও কোনো যানজট না হওয়ার সম্ভাবনাই মনে করছেন এখানকার যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতুতে। দক্ষিণের উপকূলবাসীর মনে নেই ঈদের আনন্দ। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী ভাঙন মেরামত করতে পারলেও এখনও বিধ্বস্ত অবস্থায় রয়েছে বহু ঘরবাড়ি। বাস করছেন খোলা আকাশের নিচে। অনেকে খুপড়ি ঘরে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন। ঈদ নিয়ে খুশির কোনো ভাবনাই নেই তাদের। অধিকাংশ উপকূলবাসীর কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমালে পুরোপুরি বিধ্বস্ত এই বাড়িটি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের মোস্তফা গাজীর। ঝড় চলে যাওয়ার 20 দিন পার হলেও মেরামত করতে পারেননি একটুও। উপায়ন্তর না পেয়ে 5 সদস্যের পরিবার নিয়ে থাকছেন সড়কের ওপর খোলা আকাশের নিচে। কোনো অনুদান পাইনি, কিভাবে কি করবো? এই ঈদ সামনে, ঈদটা কোনো বাজারঘাটও করতে পারিনি। গোয়ার সারবো না বাজার করবো। উপজেলার এই ইউনিয়নের 80% এলাকা প্লাবিত হয়েছিল ঘূর্ণিঝড় রেমালে। মোস্তফার মতো বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল ইউনিয়নের 8 গ্রামের 2 শতাধিক পরিবারের। প্রতিদিনের খাবারের জন্য নিদারুণ কষ্টে কাটছে তাদের জীবন। থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। খাদ্য সহায়তা কেউ কেউ পেলেও ঘর পুনর্নির্মাণের জন্য টিন বা বাঁশ পাননি কেউই। আমার বাচ্চা কাছে রোডের ধারে রয়েছে, আমার কোনো ঈদ মিদ নেই, খাওয়ার পানি নেই।
রান্না করার পানি নেই। ছেলে মেয়ের ঈদের জন্য যে টাকা জামা কাপড় কিনে দেবো তার কোনো ক্ষমতা নেই। ঈদের পরে বসতবাড়ি পুনর্নির্মাণের সহায়তার দায়সারা আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের যে টিন বাঁশ এগুলো খুবই প্রয়োজন, কিন্তু এখনো আমরা পাই নাই। ঈদের পরে হয়তো আমরা পাবো, এরকম একটি আমরা আশার বাণী পেয়েছি। তথ্য বলছে রেমালে 3 উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 8 উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 32,000 বসতবাড়ি। এর মধ্যে খুলনায় 22,000, বাগেরহাটে 10,000 আর সাতক্ষীরায় 256টি বাড়ি। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 70,000 বাড়িঘর। পুরো দেশ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এভাবে বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িঘরের বাসিন্দারা তাকিয়ে আছে একটু সহায়তার জন্য। আনন্দ নয়, বরং একটুখানি মাথা গোজার ঠাঁই আর একটু ভালোভাবে বেঁচে থাকার আকুতি তাদের চোখে মুখে। খুলনার পাইকগাছার দেলুটি থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে কক্সবাজারে। এবারও শুক্র শনি মিলিয়ে ঈদুল আজহা ছুটি দাঁড়িয়েছে 5 দিনে, কিন্তু 500 হোটেল, মোটেল, রিসোর্ট এবং গেস্ট হাউসে নেই কাঙ্ক্ষিত বুকিং। এরপরও আশায় বুক বেঁধে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বর্ষা মৌসুম, এই ঋতুতে কক্সবাজার সমুদ্র সৈকত যেন বদলে যায় পুরোপুরি। উত্তাল হয়ে ওঠে সমুদ্র, আর ঢেউগুলো হয় অনেক বড় বড়। কমে পর্যটকের আনাগোনাও। সাগর পাড়ের তারাকামানের হোটেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটক আসবে, তাই আগেভাগেই প্রস্তুত হোটেল কর্তৃপক্ষ। নতুন করে সেজেছে হোটেলও। তবে তারাকামানের কয়েকটি হোটেল 50 থেকে 70% বুকিং হলেও বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্টে রুম বুকিং হয়েছে মাত্র 30%। যেহেতু একটা বন্ধ থাকে লম্বা, সেক্ষেত্রে টুরিস্টরা আসবেন কক্সবাজারকে উপভোগ করার জন্য। মোটামুটি ভালো বুকিং হয়েছে, আশা করছি নেক্সট 2 দিনে আরও ভালো কিছু হবে। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ড কর্মীরা। পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, এবং আমাদের লাইফগার্ডের পাশাপাশি আমাদের ভলান্টিয়ারও আছে। আর প্রশাসন বলছে ঈদের টানা ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশি ভাড়া নেওয়ার পয়েন্টটা যেখানে ফ্রিকোয়েন্টলি কথা ওঠে সেটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, যেন সে ভাড়া বেশি নিতে না পারে আর কি পয়েন্ট। আর রেস্টুরেন্টে যেন নিরাপদ খাবারটা পরিবেশন করে সেগুলো আমরা ট্রেন দেওয়ার চেষ্টা করছি। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতুয়ার টেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যায় সিলেটের সড়ক অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। এলজিইডির প্রাথমিক জরিপে এখন পর্যন্ত 13 উপজেলায় ব্রিজ, কালভার্ট ও সড়কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে খরচ হবে 119 কোটি টাকা। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। পাহাড়ি ঢলের এমন স্রোত বেশি দিন থাকেনি, কিন্তু তীব্র স্রোত তছনছ করে দেয় সীমান্তবর্তী উপজেলার পথঘাট। সিলেট জেলার 13 উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে বাঙ্গার থেকে গাড়িগুলো চলতেছে না, রাস্তা খুব অসুবিধা করতেছে। অনেক প্যাসেঞ্জারও অসুবিধা হয় এবং গাড়িগুলো তো অনেক কাম হয়। এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে, ভাড়াও গুনতে হচ্ছে বেশি। ভাঙ্গা রাস্তায় তো গাত বলে স্প্রিংয়ের ফাঁদ ভাঙ্গি যায়, মেনলি ভাঙ্গি যায়। যদি যেখানে 1000 টাকা ভাড়া, এখানে 2000 টাকা ভাড়া দিয়েও গাড়ি নিতে পারি না। সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে ভাঙ্গা সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় 119 কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী। এখনো আবার পানি আসছে, সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবো। 29 মের আকস্মিক পাহাড়ি ঢলে 13 উপজেলার 160 কিলোমিটার সড়ক এবং 243 মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল। পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের। এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।
যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে অর্ধশতাধিক বসতভিটা। হুমকিতে আরও ১৫০০ পরিবার। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আর পানি উন্নয়ন বোর্ডের দাবি, দুর্গত এলাকায় চলমান প্রকল্পের অধীনে কোনো প্রস্তাবনা আসলেই তারা ব্যবস্থা নেবেন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদী তীর, পাড়ের মাটি মিলিয়ে যাচ্ছে নদীর পানির সঙ্গে। যমুনা নদীর পানির বৃদ্ধির সঙ্গে সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া, কাজলাপাড়া, মণ্ডল বাজার সহ অন্তত 10টি গ্রামে ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক বাড়িঘর সহ কয়েকশো একর ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে আছে আরো অন্তত ১৫০০ পরিবার। ভাঙা দেওয়ার পরে এই জায়গাতে এসে বাড়ি করছি, এই জায়গা নদী ভেঙে গেছে। 11টা ভাঙা দেওয়ার পর আবার ফির জমিন নিয়ে ভাড়া নিয়ে বাড়ি করছে, এখান থেকে উঠায় দিছে নদী। ভাঙ্গি আস্তে আস্তে এখন দেওয়ালের সাথে পিট নেই গেছে, আর যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, দুর্গত এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য একটি সমীক্ষা প্রকল্প চলমান আছে। 700 মিটার অংশে একটি প্রস্তাবনা দাখিল করা আছে। এইটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। এটি অনুমোদন হইলে ওই এলাকায় জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 10 বছরে দেওয়ানগঞ্জ উপজেলার প্রায় 20,000 ঘরবাড়ি ও কয়েক হাজার বিঘা ফসলি জমি যমুনায় বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, জামালপুর। বাবা পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়। বাবা মানেই প্রশস্ত বটবৃক্ষ, বাবা মানেই শত আবদার, এক নির্মল শান্তি। তার শাসন আর স্নেহের বেড়াজালে সন্তান শেখে উদারতা, ভালোবাসা আর লড়াই করার মন্ত্র। সব ঝঞ্ঝাট আর ঝড় থেকে সন্তানকে আগলে রাখেন তিনি। প্রতি বছর জুন মাসের 3য় রোববার পালন করা হয় বাবা দিবস। এবার কুরবানি ঈদের সাথে মিশেছে বাবা দিবসের আমেজ। চন্দ্রিমা চৌধুরীর রিপোর্ট। প্রিয় বাবা, কেমন আছো? এই প্রশ্নের উত্তর জানতেই হয়তো লেখা হচ্ছে খোলা চিঠি, তবে আজ জানা নেই প্রাপকের ঠিকানা। ছোটবেলায় মা হারানো ফামিহা খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল একমাত্র সম্বল বাবাকে। এই ঈদে সেই সম্বলও হারিয়েছে তার। তাই তো স্মৃতির পাতা ঘেঁটে আরেকবার ছুঁয়ে দেখা। বাবা ওয়েট করতে, যতক্ষণ আমি নাচতাম, যতক্ষণ পর্যন্ত গোসুলে চলে গেল, আমি খাও নাই কেন, তুমি না আসলে খাবো না। নতুন চাকরি পেলাম, চাকরির যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার হাতে, তো বাবা তো তখন নাই। আমি ফোনে অটোমেটিক আব্বুকে ফোন দিয়ে ফেলছি, বাবা আমি কিন্তু পাইছি। এই যে একটা না বলার জায়গা, একটা বাচ্চার জীবনে একটা বাবার থাকাটা যে কি গুরুত্বপূর্ণ, সেটা আমি যতই স্বাধীন হয়ে যাই, যতই নিজের কাজে নিজে করি। গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা করা ফাইজার গল্পটা একটু ভিন্ন। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকলেও ঈদে ঘরে ফেরার বাসের টিকিট না পাওয়ায় সুদূর বগুড়া থেকে বাবা এসেছেন মেয়েকে নিতে। ঈদের সময় আমার কিন্তু একা যাওয়ার কথা, মানে ঢাকা থেকে বগুড়াতে। আমি বাস পাচ্ছি না, আব্বুর টেনশন। আব্বু বগুড়া থেকে এসে আমাকে নিয়ে যাচ্ছে, এটা একটা বড় সাপোর্ট না? আব্বু এখন রাত হোক, যত রাতই হোক, দেখা যাবে যে আপনার অপেক্ষা করবে, দেন যাব, আগায় নিয়ে যাবে। বাবা ছাড়া তো আমাদের জীবন আসলে অসম্পূর্ণ মতো। বাবা ছাড়া তো একজন ছেলের কত কিছু সহ্য করতে হয়, সেটা আসলে যার বাবা নেই সেই বুঝবে। বাবারা খুব সাধারণ, তারা মিশে থাকেন এই শহরের ভিড়ের সঙ্গে। কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো বা আটকে থাকা জ্যামে। তারা নীরবে আলো ছড়ান সকালের প্রথম সূর্যের মতো। বাবা কখনো হার না মানা এক জীবন যোদ্ধার নাম। তাদের কাজ যেন লোহার চেয়েও শক্ত। তাই তো কবি বলেছেন, বাবার হাতে খুলল মোদের জীবন পাখা, বিশ্বটাকে প্রথম মোদের বাবার চোখে দেখা। সেই বাবাদের উদ্দেশ্যেই আকাশে উড়ুক সব খোলা চিঠি, বলা হোক বাবা তোমায় ভালোবাসি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের খবর। সুপার 8 নিশ্চিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভোরে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল। ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস ছিল টাইগাররা। দলে 2-1 রানের মধ্যে না থাকলেও তাদের পাশে আছে দলের সবাই। নেপাল ম্যাচে তারা রানে ফিরবে বলে বিশ্বাস পেসার তানজিম সাকিবের। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় নেপাল। আর্নেস ভিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট।
আর্নেস্টভিল স্টেডিয়ামে তখনও আগের রাতের রুদ্ধশ্বাস ম্যাচের রেস্ট কাটেনি। সকাল সকাল মাঠে হাজির বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে ম্যাচটা ফ্লাড লাইটে হলেও টাইগারদের অনুশীলন সেশন কেন সকালে সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ম্যাচের আগের দিন অনুশীলনে ছিলেন না সাকিব মাহমুদুল্লাহ, তাসকিন ও লিটন। গেল ম্যাচে 7 বলে 14 রানের ক্যামিও খেলা জাকের আলী অনেককে নিয়ে বেশ কিছুটা সময় কথা বললেন হেড কোচ হাথুরু সিংহে। নেপালের বিপক্ষে ম্যাচে তার কাছে কি চাওয়া সেটাই হয়তো বলে দিয়েছেন কোচ। অবশ্য জাকের হৃদয়টা পারলেও অনেকেই নিজেদের কাজটা ঠিক মতো করতে পারছেন না। বিশেষ করে বলতে হয় লিটন শান্তর কথা। তারপরও টিমমেট কোচিং স্টাফদের পাশেই পাচ্ছেন তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 জন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। সো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। নেপালকে নিয়ে হয়তো 2 দিন আগেও খুব বেশি চিন্তার কিছু ছিল না, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর বড়সড় পরিবর্তন এসেছে সেই ধারণায়। অনুশীলনে বাংলাদেশের সিরিয়াসনেস থেকেই যা স্পষ্ট ছিল। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন একটা ম্যাচ হারের পর অনুশীলন করেনি নেপাল। সংবাদ সম্মেলনে আসা দলের কোচও তখনও ভুলতে পারেননি ম্যাচটা। নিজের দল নিয়ে গর্বিত কোচ চেষ্টা করতে চান জয় দিয়ে। টি-20তে 2 দলের একবারই দেখা হয়েছে, সেটাও 10 বছর আগে চট্টগ্রামে। বাংলাদেশ সুপার 8-এ 1 পা দিয়েই রেখেছে, তারপরও রয়ে গেছে কিছু যদি কিন্তু। তবে নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলে কোনো সমীকরণের মারপ্যাচ ছাড়াই টাইগাররা পা রাখবে সুপার 8-এ। তাকিয়ে থাকতে হবে না শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকেও। শান্তরাও নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে নেপালের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেনে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে যাচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 12 কিলোমিটার যানজট। এবং নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের। দায় এড়াতে পারে না মত বিশেষজ্ঞদের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ তানভীর। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।